হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আবার আমি এসেছি তোমাদের সামনে, তোমাদের স্যার জাহাঙ্গীর আলম। তোমরা দেখছো আমার এডুকেশনাল চ্যানেল যে সায়েন্স ক্লাস। নিশ্চয় পড়াশোনা মন দিয়ে করছো। দেখো, কয়েকটা কথা বলি লেসন শুরু করার আগে। করোনার পরিস্থিতি খুব ভয়ানক। এখন 60,000 65,000 করে বাড়ছে প্রতিদিন ভারতবর্ষে। তবে একটা আশার খবরও আছে। বেশি বেশি যেমন রিকভারি হচ্ছে, রোগমুক্ত হয়ে ঘরে ফিরে আসছে লোকজন, তেমনি নতুন খবর হচ্ছে যে একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। রাশিয়ারা আবিষ্কার করেছে, রাশিয়ানরা। স্পুটনিক ভি নামে, যে স্পুটনিক পাঠিয়েছিল মহাকাশে প্রথম তারই নামে ভ্যাকসিনটার নামকরণ করেছে। যাই হোক, কিছু কিছু দেশে রিজার্ভেশন আছে, তবুও প্রচুর দেশ 1 বিলিয়ন অর্ডার অলরেডি পেয়ে গিয়েছে, অর্থাৎ 100 কোটি ডোজের অর্ডার অলরেডি রাশিয়ানরা পেয়ে গিয়েছে, তার মধ্যে ভারতও আছে। আশা করা যায় খুব শিগগিরই করোনামুক্ত হব, করোনামুক্ত হবে পৃথিবী। তোমাদের ক্লাস শুরু হবে, অনলাইন ক্লাসের উপর আর ভরসা করতে হবে না। তবে যতদিন অনলাইন ক্লাসের উপর চলছে ততদিন দেখতে থাকো আমার ক্লাস। তবে আমার ক্লাসটা চলবে। ক্লাস শুরু হয়ে গেলেও, স্কুলে ক্লাস শুরু হয়ে গেলেও অনলাইন আমার এটা থাকবে। অল্প হয়তো ফ্রিকোয়েন্সি কমে যাবে, কিন্তু থাকবে। তোমরা মাঝে মধ্যে এসে দেখে নিও। যারা নতুন এসেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ নিয়মিত আমি লেসন এখনও দিয়ে থাকবো। অল্টারনেটিভলি 10, 12 অন্য ক্লাসও হতে পারে, অন্যান্য প্রাসঙ্গিক সায়েন্স টপিকের উপর ভিডিও লেসনও দিতে থাকবো। নিউজ আর্টিকেলেরও কিছু এডুকেশনাল নিউজ থাকলে তার উপরেও ভিডিও তোমার পেতে থাকবে। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো। আজকে লেসনে ফিরে আসি। যারা জানো না তাদের জন্য বলি যে, নতুন এসেছে যারা, তাদের জন্য বলি যে আমরা পড়াচ্ছি ইলেকট্রোম্যাগনেটিজম। আজকে পার্ট ডি হবে, 4th পার্ট এই চ্যাপ্টারের। এর আগে দেখেছিলাম যে লম্বা ঋজু পরিবাহীর জন্য বার্ড-সাবার্ট সূত্র দিয়ে যে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ বার্ড-সাবার্ট ল। আজকে অ্যাপ্লিকেশন অফ বার্ড-সাবার্ট ল হবে আজকেও, কিন্তু সেটা হবে সার্কুলার পরিবাহী, অর্থাৎ সার্কুলার কন্ডাক্টরের জন্য, বৃত্তাকার পরিবাহীর জন্য আমরা বার্ড-সাবার্ট ল দিয়ে চৌম্বক ক্ষেত্রের মান বার করব। এটা খুব ইম্পর্ট্যান্ট, সূত্রগুলো খুব কাজে লাগবে এবং পরবর্তী লেখাপড়ার জন্য, পরবর্তী যে লেসন আছে সেগুলোতেও এটা সূত্রগুলো কাজে লাগবে। শোনো, ভালো করে দেখে নাও। আর কিছু নিউমেরিক্যালস দিয়ে দেবো যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। মন দিয়ে দেখো লেসনটা। এরপরে অনেক কিছু আছে। এই চ্যাপ্টারটা একটু জটিল, নতুন কনসেপ্ট, তো তোমরা একটু মন দিয়ে দেখবে। যদি একবারে বুঝতে না পারো তাহলে রিপিট দেখে নিও। মানে আমার এটা একটা অ্যাডভাইস তোমাদের। পড়ার সময় বইটা তো 2-3 বার একটা জিনিস পড়তে হয়, তেমনি শুধু ভিডিওটা একবার দেখে ছেড়ে দিলাম না করে, যদি বুঝতে না পারো তাহলে এটা রিপিট দেখে নিবে, ডাউনলোড করে দেখে নিবে, বা এমনি ডাইরেক্ট চালিয়ে আরেকবার দেখে নিবে। একবার দুবার দেখলেই দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি যতটা সম্ভব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো চলো আজকে লেসনটা শুরু করি। আজকে লেসনটা শুধু সম্পূর্ণ 12-এর জন্যই। এটা ক্লাস 10-এর জন্য কিছু নেই, সম্পূর্ণ 12-এর ছেলেদের জন্য। তাহলে চলো লেসনটা শুরু করা যাক। ওকে, তাহলে স্টুডেন্টস, আজকে ক্লাসটা শুরু হচ্ছে। দেখো, লুক অ্যাট দ্য স্ক্রিন। হেডলাইনটা দেখো, বায়ো সাভার্ট সূত্রের প্রয়োগ, বৃত্তাকার পরিবাহী, সার্কুলার কন্ডাক্টর। তোমরা এর আগে লেসনে দেখেছো আমরা বায়ো সাভার্ট সূত্রের প্রথম প্রয়োগটা করেছি। সেটা ছিল দীর্ঘ ঋজু পরিবাহী, অসীম দৈর্ঘ্য সম্পন্ন দীর্ঘ ঋজু বা সোজা পরিবাহী। এখানে দেখো এটা বৃত্তাকার পরিবাহী। তাহলে এর জন্য দুটো কেস হতে পারে বৃত্তাকার পরিবাহীর জন্য। এখানে কেস নাম্বার 1 লিখেছি। দেখো, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ দেখো এটা একটা বৃত্তাকার পরিবাহী এবং তার কেন্দ্রবিন্দু, এই যে এই বিন্দুটা, কেন্দ্রে কত হবে চৌম্বক ক্ষেত্র? এর মধ্যে যদি কারেন্ট যায় আই, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? আর দ্বিতীয় কেস হতে পারে কি, কেস নাম্বার 2, সেখানে হতে পারে যে এর অক্ষ, যে বৃত্তাকার পরিবাহীর অক্ষ, এই অক্ষের উপরে কোনো বিন্দুতে, এই বিন্দুতে এদিকে হোক বা ওদিকে হোক, এই যে অক্ষ, কেন্দ্রগামী যে সরলরেখা সোজা, সেটা হচ্ছে অক্ষ, সেই অক্ষের উপরে কোনো বিন্দুতে কত হবে চৌম্বক ক্ষেত্রের মান। এটা বৃত্তের কেন্দ্রে হচ্ছে, আর এটা এই এই যে অক্ষ, এখানে হোক এখানে হোক এখানে হোক, অক্ষের উপরে কোনো বিন্দুতে কত হবে। প্রথমে আমরা বৃত্তীয় সনটা দেখি। তো দেখো, প্রথমে চিত্রটা দেখো। আর ব্যাসার্ধযুক্ত একটা ব্যাসার্ধ থাকে, ব্যাসার্ধ ধরো আর আর একক সেমি বা মিটার, আর একক ব্যাসার্ধযুক্ত একটা পরিবাহীকে আমরা বৃত্তাকারে রেখেছি। যে কারেন্ট দেখো, এখানে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট, এখানে আই কারেন্ট যাচ্ছে, যে কারেন্ট আই গিয়ে আবার চলে আসছে, মানে বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে। তো বৃত্তাকার পরিবাহীর তুমি যে কোনো জায়গাতে একটা স্মল ডিস্টেন্স নাও, ডিএল পরিবাহীর দৈর্ঘ্য, ডিএল দৈর্ঘ্য নাও, ডিএল দৈর্ঘ্য। তো দেখো, এই ব্যাসার্ধের সঙ্গে
ডিএল সবসময় 90 ডিগ্রি। তুমি ডিএলটা যদি এখানে নাও, এটা যদি এখানে নাও, এটা যদি এখানে নাও, ডিএলটা এখানে নাও, যেখানে নেবে দেখো ব্যাসার্ধের সঙ্গে তোমার ডিএল এর অভিমুখটা সবসময় 90 ডিগ্রিতে থাকছে, তাই না? এখানে যে ডিএলটা আমি নিয়েছি, এই ডিএল এর অভিমুখ এইদিকে, তাহলে এর সঙ্গে তোমার ব্যাসার্ধটা দেখো 90 ডিগ্রিতে আছে। তো যেখানেই নেবে, হ্যাঁ, এখানে ডিএল নাও, তার 90 ডিগ্রিতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ধরো একটা ওদের দেখিয়ে দিই। ধরো এখানে আমি এটা নিলাম, এই ডিএলটা নিলাম, তাহলে এটাও দেখো তোমার 90 ডিগ্রিতে থাকছে। তো ডিএলকে তুমি যেখানেই নাও, আর এর সঙ্গে ওর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা যদি এই স্মল ডিএল এর জন্য এই যে এই বিন্দুতে অর্থাৎ কেন্দ্রের তোমার যদি ম্যাগনেটিক ফিল্ড বার করি, তাহলে কত হবে? ফর স্মল ডেল্টা এল, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড কেন্দ্রে কত হবে? কেন্দ্রে বি, ডেল্টা বি ম্যাগনেটিক ফিল্ড, ডেল্টা বি হবে তোমার, তোমরা জানো সুতরাং μ0/4 পাই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কয়ার, ব্যাস আবার ল এটা। তো এখানে কি পাচ্ছি আমরা? দেখো μ0/4 কারেন্ট আই ডেল্টা এল সাইন থিটাটা তো 90 ডিগ্রি, তাই না? থিটার মানে এখানে 90 ডিগ্রি বাই আর স্কয়ার, বা আমরা পেলাম μ0/4 পাই আই ডেল্টা সাইন 90 মানে 1, মানে এটা হচ্ছে আর স্কয়ার। তো এটা তো গেল স্মল ডিএল এর জন্য। তাহলে আমাকে এরকম গোটা পরিবাহীর জন্য বার করতে গেলে কি করতে হবে? গোটা পরিবাহীকে ছোট ছোট ডিএল 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 ভাগ করে নাও। হ্যাঁ, হ্যাঁ, যে ডিএল 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 স্মল ডিএল 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 ছোট ছোট অসংখ্য ডিএল এ ভাগ করে নিলাম। তাহলে সবারই জন্য তোমার আর এবং আই কিন্তু একই, প্রত্যেকটা ডিএল এর জন্য আর যা ডিএল এর মান তাই, ডিএল তো সমান এবং আর কিন্তু সমান দূরত্ব, প্রত্যেকটাই সমান দূরত্ব রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি টোটাল মোট বি হবে চৌম্বক ক্ষেত্র বি, এটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে ইন্টিগ্রেশন ডিবি বা ইন্টিগ্রেশন μ0/4 পাই, এটা সামেশন দিলেও করতে পারবে, সামেশন চিহ্ন দিয়েও, হ্যাঁ, ইন্টু ডিএল বাই আর স্কোয়ার। এখানে দেখো μ0/4 পাই আই বাই আর স্কোয়ারটা একই কনস্ট্যান্ট, মানে এই ক্ষেত্রে আই প্রত্যেকের ডিএল এর জন্য আলাদা, আর প্রত্যেক ডিএল এর জন্য আলাদা, সেজন্য এগুলো সব বাইরে বেরিয়ে চলে এলো, থাকছে তোমার ইন্টিগ্রেশন ডিএল। এখন ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে সামেশন অফ ডিএল, মানে ডিএল 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 সমস্ত ডিএল গুলোকে যোগ করে, অর্থাৎ এইখান থেকে শুরু করে পরিবাহীর দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য আর ডিস্টেন্স যুক্ত বৃত্তাকার পরিবাহী, তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে তোমার 2 পাই আর, তাই না? 2 পাই আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 পাই আর। তাহলে আমরা এখানে এই ডেটাটা লিখতে পারি কি? অতএব বি হচ্ছে তোমার মোট চৌম্বক ক্ষেত্রের মান, যে মোট চৌম্বক ক্ষেত্রের মান 4 পাই আই বাই আর স্কয়ার ইন্টু 2 পাই আর, 2 পাই আর, এই যে ইন্টিগ্রেশন ডেল্টা এল, এটা হচ্ছে 2 পাই আর বৃত্তাকার পরিবাহী দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি দেখো পাই, একটা পাই কেটে গেল, একটা টু কেটে গেল, আমার থাকছে μ0/2 ইন্টু একটা আর কেটে গেল, থাকছে μ0/2 বাই আর, বুঝতে বি μ0/2 ইন্টু আই বাই আর। এটা হচ্ছে তোমার বৃত্তাকার পরিবাহী কেন্দ্র বিন্দুতে এইখানে। এটা তো গেল মান অভিমুখটা কি হবে? অভিমুখ কি হবে? এটা তো ভেক্টর রাশি, তো তাহলে অভিমুখও বলতে হবে। অভিমুখটা কি? অভিমুখে হয়, দেখো তোমরা যদি কলকাস্কুল রুল ব্যবহার করো, তাহলে দেখো
এইভাবে ঘোরাতে গেলে আমার তোমার যে আঙুলগুলো কারেন্টের দিকে পুরো আঙুলটা রাখো, তাহলে আপওয়ার্ড হচ্ছে, অর্থাৎ বোর্ডের তল থেকে আপওয়ার্ড। তাহলে এখানে তুমি যদি তীর কল্পনা করো, তীর বেরিয়ে আসছে, তাহলে তীরের টিপ মাথাটা দেখতে পাবো, শীর্ষবিন্দুটা দেখতে পাবো, তাহলে এখানে একটা ফুটকি দিতে হবে। যদি এটা ভিতরে ঢুকতো তাহলে এইরকম দিতে হতো, এইরকম, মানে তীরের পেছনটা বোঝাতে হতো যে ঢুকছে। কিন্তু যেহেতু এটা তীরটা বেরিয়ে আসছে, ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে আসছে, তাহলে এটা হচ্ছে আপওয়ার্ড, এইদিকে আপওয়ার্ড, বোর্ডের তল থেকে আপওয়ার্ড। এটা হচ্ছে অভিমুখ। অভিমুখটা এরকমভাবে দিতে হবে তোমাকে, অভিমুখ এরকম, হ্যাঁ। আর যদি ভিতরে ঢুকতো তাহলে অভিমুখটা দিতে হতো এরকম। কিন্তু এটা তো তোমার আপওয়ার্ড, তাহলে অভিমুখটা হচ্ছে টিপ, এটা এভাবে বোঝানো হয় যে এটা আপওয়ার্ড, হ্যাঁ, এটা আপওয়ার্ড, নট ইনওয়ার্ড। ইনওয়ার্ড হলে ক্রস দিতে হবে। তাহলে এই গেল তোমার বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দু চৌম্বক ক্ষেত্র। ওকে স্টুডেন্টস, যদি এখানে একটা সিঙ্গেল তারের জন্য, পরিবাহী তারের জন্য করা হলো, এবার পরিবাহী তারটা যদি কয়েল আকারে থাকে, অর্থাৎ এন সংখ্যক পাক যদি থাকে, ধরো এটা এইরকম 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক, এরকম যদি এন সংখ্যক পাক থাকে, তাহলে এন পাকের জন্য এন সংখ্যক পাক থাকলে, হ্যাঁ, এন সংখ্যক পাক থাকলে কত হবে? দেখো বি হবে তোমার এন টাইমস হয়ে যাবে μ0/2, হ্যাঁ, এন আই বাই আর, বুঝছো? এন পাক, তো যদি একটা পাকের মধ্যে এন সংখ্যা পাক থাকে তাহলে তোমার টোটাল বি হবে μ0/2 ইন্টু এন আই বাই আর। এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, যদি পরিবাহীটা বৃত্তাংশের আকারে থাকে, পুরোপুরি কমপ্লিট বৃত্তর আকারে না থাকে, হ্যাঁ, তাহলে এরকম যদি হয়, হ্যাঁ, দেখো এইরকম একটা বৃত্তাংশ তৈরি করলো, হ্যাঁ, ধরো এটা কেন্দ্র, এরকম বৃত্তাংশ তৈরি করলো, যার ডিস্টেন্স হচ্ছে আর, কেন্দ্র পুরোপুরি বৃত্ত হলে কেন্দ্রটা, এই ডিস্টেন্সটা আরই হতো, এখানে কেন্দ্রটা হতো। কারেন্ট ধরো এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, বেরিয়ে গেল, কারেন্টটা এখানে গেলে পুরোপুরি বৃত্ত হলো না। এই অ্যাঙ্গেলটা যদি তারা থিটা অ্যাঙ্গেল তৈরি করে, হ্যাঁ, কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো এটা ধরো থিটা অ্যাঙ্গেল, যে বৃত্তাংশটা তৈরি হয়েছে, এটা ধরো থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল, হ্যাঁ, আর এই ডিস্টেন্সটা আর, বা এই ডিস্টেন্সটা আর, তাহলে এই কেন্দ্রে এইখানে তোমার যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার মান কত হবে? খুব সহজ, দেখতে পাচ্ছ, বৃত্তাংশের জন্য, বৃত্তাংশটি কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, হ্যাঁ, বৃত্তাংশটি কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে বি হবে, দেখো টোটাল যদি বৃত্ত হতো, তাহলে কেন্দ্রের মোট কোণ হতো কত? 360 ডিগ্রি, মানে 2 পাই। তার মানে এই যে ভ্যালুটা পেলাম, এটা 2 পাই কোণ উৎপন্ন করলে এই ভ্যালুটা হতো, কিন্তু এখন উৎপন্ন করছে থিটা কোণ। তাহলে ঐকিক নিয়মে করে নাও, দেখো টোটাল হচ্ছে μ0/2 আই বাই আর, এইটা উৎপন্ন করেছে তারা যদি তোমার 2 পাই কোণ উৎপন্ন হতো কেন্দ্রে, যদি তোমার, হ্যাঁ, 2 পাই কোণ উৎপন্ন হতো, তাহলে 2 পাই একক কোণের জন্য কত হবে? এটা বাই 2 পাই, আর থিটা ইন্টু থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে থিটা কোণের জন্য কত হবে? তাহলে ইন্টু থিটা, এইটা খুবই সোজা। টোটাল তাহলে দাঁড়ালো তোমার, হ্যাঁ, μ0/2 পাই আর μ0 I/4 পাই,
এটা হয়ে যাচ্ছে তোমার 4 পাই আর। তাহলে 4 পাই আর ইন্টু থিটা, মিউ জিরো আই থিটা বাই 4 পাই আর, বা মিউ জিরো বাই 4 পাই আই থিটা বাই আর, মিউ জিরো বাই 4 পাই আই থিটা বাই আর। এটা করতে পারো। এটা একটা বৃত্তাংশ, একটা বৃত্তাংশ যদি এইরকম থিটা কোণ উৎপন্ন করে, হ্যাঁ, পরিবাহীটা এই কারেন্ট এখান দিয়ে গেল, যে এই গেল, কারেন্ট বেরিয়ে গেল, তাহলে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কেন্দ্রে, এটা কেন্দ্র, এই বিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই থিটা বাই আর। ওকে, দেখো স্টুডেন্টস, এবার আমরা পেজ নম্বর 2 এ চলে আসি। বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র, অক্ষের উপর। ছবিটার দিকে তাকাও, দেখো একটা বৃত্তাকার পরিবাহী নিয়েছি, সেখানে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট পাস হচ্ছে, ধরো ব্যাটারি বা অন্য কিছু দেখানো হয়নি। এর অক্ষ, এটা কেন্দ্র, ও বিন্দুটা কেন্দ্র, তাহলে এই ও বিন্দু দিয়ে যে মধ্যখান দিয়ে যে সোজা সরলরেখা গেল পি ড্যাশ পি, এটা তুমি বাড়িয়ে দিতে পারো। ওকে, এটা হচ্ছে অক্ষ। ওকে, হ্যাঁ, অক্ষ। তাহলে এই অক্ষের উপরে পি একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে পি বিন্দুটা আমি এখানেও নিতে পারি, 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 যে কোনো জায়গায় নিতে পারি। অক্ষের উপর একটা বিন্দু, পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান বার করব। তাহলে কিভাবে এগুলো যায় দেখো, যে কোনো একটা অংশ ডেল্টা এল নিলাম, মানে এই পরিবাহীটাকে ছোট ছোট অসংখ্য ডেল 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 ডেল, হ্যাঁ, ডেল্টা এল ডেল্টা এল ডেল্টা এল ডেল্টা এল ডেল্টা এল, ছোট ছোট ডেল্টা এলে ভাগ করে নিলাম। হ্যাঁ, পুরো পরিবাহীটাকে ছোট ছোট ডেল্টা এলে ভাগ করে নিলাম। তাহলে এইখানে একটা জিনিস মাথায় রাখো, যে এইখানে একটা ডেল্টা এল এর জন্য ঠিক এর বিপরীত দিকে আরেকটা ডেল্টা এল আছে, এইখানে একটা ডেল্টা এল এর জন্য বিপরীত দিকে আরেকটা ডেল্টা এল আছে, এইখানে একটা ডেল্টা এল এর জন্য বিপরীত দিকে আরেকটা ডেল্টা এল আছে, কারণ এটা তো বৃত্তাকার। তাহলে প্রত্যেকটা ডেল্টা এল এর জন্য বিপরীত দিকে আরেকটা ডেল্টা এল আছে, এই ডেল্টা এল এর জন্য বিপরীত দিকে আরেকটা ডেল্টা এল আছে, বুঝছো? তাহলে এই ডেল্টা এর সঙ্গে পি বিন্দু দূরত্ব ধরো ইউ, এই দূরত্বটা ইউ, এবং এই ডেল্টা এর সঙ্গে ইউ এর অ্যাঙ্গেল কিন্তু কত, 90 ডিগ্রি। ব্যাপারটা এরকম, ধরো এটা একটা বড় কথা, এটা যদি ডিএল হয় আর এটা ইউ, তাহলে দেখো এইরকম, তাই না, এইরকম, তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হচ্ছে, দেখো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ডেল্টা এল এর সঙ্গে, এটা ডেল্টা এল, এটা ইউ, তাহলে ডেল্টা এল এর সঙ্গে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই ডেল্টা এল এর সঙ্গে তোমার ইউ এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে পি বিন্দুতে বি, ডেল্টা এল এর জন্য বি কত হবে, ডেল্টা এল এর জন্য, হ্যাঁ, অ্যাট পি, ডেল্টা বি তোমার হবে, এই ডেল্টা এল অংশের জন্য তোমার হয়ে যাবে সূত্র মিউ জিরো বাই 4 পাই আই ডেল্টা এল সাইন 90 ডিগ্রি বাই, এটা দেখো আর স্কোয়ার, মানে এখানে ইউ স্কোয়ার বলতে, তাই না, ইউ 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 ধরেছি আমি। বৃত্তাকার পরিবাহী ব্যাসার্ধ আর, আর এই ডিস্টেন্সটা ও থেকে পি বিন্দু যত, এই ডিস্টেন্সটা ধরো এক্স, পি বিন্দু যে কোনো বিন্দু, এক্স ডিস্টেন্স ও বিন্দু থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে মিউ জিরো বাই 4 পাই আই ডেল্টা এল সাইন 90 মানে 1 বাই ইউ স্কোয়ার। এটা ধরো সমীকরণ নম্বর 1, হ্যাঁ, সমীকরণ নাম দিয়ে দাও 1, 1 নম্বর সমীকরণ। এটা গেল তো ডেল্টা এর জন্য পি বিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্রের মান, কিন্তু অভিমুখটা কি হবে, অভিমুখটা কি হবে দেখো, ডেল্টা এল, এই যে অক্ষের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে এই ভার্টিক্যালের সঙ্গে বিও কিন্তু থিটা অ্যাঙ্গেলে থাকবে, এই অভিমুখে হবে, হ্যাঁ, ডেল্টা বির অভিমুখটা হবে থিটা। হ্যাঁ, যদি ডেল্টা এল ভূমিতে থাকে তাহলে তোমার ডেল্টা বিটা ভার্টিক্যাল হতো, তাহলে এই যে এই অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল যদি এটা নেমে আসে, তাহলে এটাও থিটা অ্যাঙ্গেল সরে আসবে, অর্থাৎ ভার্টিক্যালের সঙ্গে এই যে ডেল্টা সিপি ইউ যে অ্যাঙ্গেলে থাকবে, ভার্টিক্যালের সঙ্গে ডেল্টা বিটাও ঠিক সেই ততটাই বেঁকে যাবে। কারণ এবার ডেল্টা এলটা তুমি যদি এই অক্ষের সমতলে নিয়ে চলে আসো, তাহলে ডেল্টা বিটাও হরাইজন্টাল হয়ে যাবে, অর্থাৎ এটা যদি থিটা কোণ নেমে আসে,
তাহলে ডেল্টা বিটাও থিটা কোণ উপরে উঠে যাবে, তার মানে এই কোণ সমান এই কোণ হবে। এখন এটা ভার্টিক্যাল ডিস্টেন্স এটা, হ্যাঁ এটা ভার্টিক্যাল ডিস্টেন্স। এবার এটা কেন করলাম যে আমরা দেখবো যে যেহেতু হরাইজন্টাল এবং ভার্টিক্যালের সঙ্গে ডেল্টা বিটা স্লাইড থিটা অ্যাঙ্গেলে আছে, একটুখানি অ্যাঙ্গেলে আছে, যে অ্যাঙ্গেল যতটা পরিবাহীটা যতটা উঁচু থিটার মান ঠিক ততটা উঁচু হবে, তাই না, ততটা বেশি হবে, যত পরিবাহী উঁচু হবে থিটা ততটা উঁচু হবে। তাহলে এই পরিবাহীটার উপরে নির্ভর করছে। তাহলে ডেল্টা বি পুরোটা কিন্তু ভার্টিক্যাল নয়, আবার পুরোটা হরিজন্টাল নয়। এটা যদি থিটা কোণ হয় তাহলে তুমি এখানে দুটো লম্ব টানো, একটা লম্ব টানো এখান থেকে, আর এখান থেকে এই একটা লম্ব টানো। তাহলে এইটুকু হচ্ছে তোমার ডেল্টা বি সাইন থিটা, এখান থেকে এইটুকু, আর এইটুকু কত হলো ডেল্টা বি কস থিটা, বুঝতে পেরেছো? তাহলে ডেল্টা বিটাকে আমি দুটো অংশে ভাগ করে নিলাম, ডেল্টা বি কস থিটা আর ডেল্টা বি সাইন থিটা। নেক্সট দেখো এই ডেল্টা এল এর জন্য এই বিপরীত দিকেও একটা ডেল্টা এল আছে, একই ডিসকাশন এখানে, একই রকম ভাবে এই ডেল্টা বির জন্য তোমার এইখানে তোমার ম্যাগনেটিক ফিল্ডের চৌম্বকিত অভিমুখ হবে এই দিকে, এবং এটাও থিটা কোণ করে থাকবে, যেহেতু এটাও থিটা কোণ, তাই না, থিটা কোণ। তাহলে এটারও দুটো অংশ ভাগ করে নাও, একটা হরাইজন্টাল, হ্যাঁ, আর একটা ভার্টিক্যাল, এই অংশটা। হরাইজন্টাল এখানে তুমি পাবে একই জিনিস ডেল্টা বি সাইন থিটা, এই যে, হ্যাঁ এই অংশটা ডেল্টা বি মানে এই অংশটা ডেল্টা বি সাইন থিটা, আর এই অংশটা পাবে তুমি ডেল্টা বি কস থিটা, ভূমির সঙ্গে কস থিটা। বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা বি কস থিটা আপ সাইড যান ডাউন সাইডেও তাই একই ভ্যালু। তাহলে ডেল্টা বি কস থিটা এবং ডেল্টা বি কস থিটা পরস্পরকে, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা পরস্পরকে নালিফাই করছে, পরস্পরকে প্রতিমিত করে দিচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, তাদের ভ্যালুটা টোটাল ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। কিন্তু ডেল্টা বি সাইন থিটা কিন্তু একই দিকে হচ্ছে, দেখো এটা এর ডেল্টা বি সাইন থিটা আর এর ডেল্টা বি সাইন থিটা একই দিকে হচ্ছে। তাহলে আমরা টোটাল ভ্যালুটা পাবো ডেল্টা এর উপরের আর ডেল্টা এর নিচের জন্য পাবো ডেল্টা বি সাইন থিটা প্লাস ডেল্টা বি সাইন থিটা, ঠিক আছে? তাহলে এরকম ভাবে তুমি নেক্সট ডেল্টা বির জন্য যা পাবে একই রকম ভাবে তার এইখানে ভার্টিক্যাল অংশটা প্রতিনিধিত্ব করবে, কিন্তু এক সাইডে পাবো, হরাইজন্টাল অংশটা পাবো। তেমনি প্রত্যেকটা পেয়ারের জন্য আমরা ওখানে ডেল্টা বি সাইন থিটা দুটো করে পাবো। তাহলে টোটাল অতএব পুরো পরিবাহীর জন্য কিন্তু এই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কিন্তু সবসময় প্রতিমিত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এবং গোটা পরিবাহীর জন্য আমরা শুধুমাত্র হরাইজন্টাল দিকে চৌম্বকক্ষেত্রের মান পাবো, ভার্টিক্যাল দিকে উপরে বা নিচে কোনো মান পাবো না, কারণ উপরের মান নিচের মানকে পরস্পর মানে চারিদিকে পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে শুধুমাত্র আমরা হরাইজন্টাল দিকে মানটা পাবো। অতএব মোট বি হবে তোমার ইন্টিগ্রেশন ডেল্টা বি, ইন্টিগ্রেশন ডেল্টা বি, এটাকে তোমরা সামেশন করেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, একই কথা। ইন্টিগ্রেশন ডেল্টা বি, ইন্টিগ্রেশনটা এখন শিখে নিয়েছো বলে আমি এটা ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডেল্টা বি, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন μ0/4 পাই I ডেল্টা এল বাই ইউ স্কোয়ার, দেখো ডিবি সাইন থিটা, হ্যাঁ এটা ডিবি, তাহলে এটা ডিবি সাইন থিটা, ডিবির সঙ্গে সাইন থিটা যোগ হলো, টোটাল ডিবিগুলো, যত ডিবিগুলো পাবো পুরো এই যে ডেল্টা এল যতগুলো ডেল্টা এল হবে প্রত্যেকের জন্য ডেল্টা বি সাইন থিটা, ডেল্টা বি সাইন থিটা এইগুলোকে যোগ করতে হবে, হ্যাঁ, সামেশন অফ ডেল্টা বি সাইন থিটা। বুঝতে পেরেছো? তাহলে টোটাল কত হচ্ছে μ0
বাই 4 পাই, এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল প্রত্যেকের জন্য। দেখো যেহেতু এটা প্রতিসম, তাহলে প্রত্যেকটা অংশেই তোমার কি আই এর মান একই কারেন্ট যাচ্ছে, আই মান সেম। আর ডিস্টেন্স, এটা তো বৃত্তাকার, এখানে দেখতে লম্বাটি লাগছে কিন্তু বৃত্তাকার, তাহলে আর এর মানও সেম। তাহলে মিউ না, আই তো এখানে নেই এখন পর্যন্ত, আই মান সেম বলে চলে। আর ইউ দেখো প্রত্যেকের জন্য সেম হবে, তাই না? ইউ স্কয়ার, এখানে ডিস্টেন্সটা এই ডিস্টেন্স ইউ, যেহেতু এটার পরিবর্তে এইরকম ভাবে আছে, তাহলে ইউ এর মান প্রত্যেকটার জন্য একই হবে ইউ এর মান। তাহলে আই স্কয়ার ইন্টিগ্রেশন সাইন, আচ্ছা ইন্টিগ্রেশন ডি এল সাইন থিটা। এখন দেখো এখন নাও সাইন থিটা দেখো, সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, আর বাই ইউ। দেখো এটা ত্রিভুজটা দেখো, হ্যাঁ, ও সি পি, হ্যাঁ, ইন ট্রায়াঙ্গেল ও সি পি, সাইন থিটা হচ্ছে আর বাই ইউ, বুঝতে পেরেছো? আর বাই ইউ সাইন থিটা। তাহলে সাইন থিটা এখানে ভ্যালুটা বসাও, তাহলে এটা হচ্ছে যে মিউ 0/4 পাই আই বাই ইউ স্কয়ার ইন্টিগ্রেশন ডিএল সাইন থিটা হচ্ছে আর বাই ইউ। তাহলে এই আর প্রত্যেকের জন্য সেম, ইউ প্রত্যেকের জন্য সেম, তাহলে এটাও কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে এটা হচ্ছে মিউ 0/4 পাই আই আর ইউ কিউব ইন্টিগ্রেশন ডেল্টা এল। এখানে ইন্টিগ্রেশন ডেল্টা এল মানে হচ্ছে সমস্ত ডেল্টা এলগুলোর যোগফল, তাই না? সমস্ত ডেল্টা এলগুলোর যোগফল কত হবে? টোটাল ডেল্টা এল, তখন ইন্টিগ্রেশন ডেল্টা এল মানে হচ্ছে সামেশন ডেল্টা এল মানে হচ্ছে 2 পাই আর, পরিধি, বৃত্তের পরিধি, হ্যাঁ, ইন্টিগ্রেশন ডেল্টা সামেশন ডেল্টা এল মানে 2 পাই, টোটাল বৃত্তের পরিধি। তাহলে আমরা পাচ্ছি মিউ 0/4 পাই আই আর বা ইউ কিউব ইন্টু 2 পাই আর, বুঝতে পেরেছো? ইন্টিগ্রেশন ডেল্টা এল মানে 2 পাই আর, টোটাল বৃত্তের পরিধি। তাহলে ফাইনালি দাঁড়ালো দেখো মিউ 0/4 পাই 4 পাই না 2 পাই আর 2 পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2 থাকছে, আর স্কোয়ার আই থাকছে, আর স্কোয়ার থাকছে, আর নিচে ইউ কিউব থাকছে। এখন দেখো ইউ কিউব, এখানে আরেকটা ইউ মানে দেখো ইউ স্কোয়ার মানে আর স্কোয়ার, দেখো এই যে লম্ব এটা সমকোণী ত্রিভুজ, তাহলে যেহেতু ইউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? ইউ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ ইউ কত হবে? ইউ হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, রুট ওভার মানে হাফ। তাহলে এখানে যদি তুমি বসাও তাহলে আমরা পাচ্ছি মিউ 0/2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে তোমার মান, চৌম্বক ক্ষেত্রের মান, বি এর মান, মোট বি, মিউ 0 মানে অক্ষের উপর কোনো বিন্দুতে মিউ 0/2 ইন্টু আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু হোল টু দি পাওয়ার 3/2। এখানে যদি n সংখ্যক পাক থাকে, দেখো এটা যদি এবার n সংখ্যক পাক থাকে, এই 1 2 পাক 3 পাক 4 পাক 5 পাক, n সংখ্যক যদি পাক থাকে, তাহলে n পাকের জন্য n সংখ্যক পাক থাকলে তোমার b হবে n টাইমস হয়ে যাবে। দেখে নাও মিউ 0/2 n
টাইমস আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু হোল টু দি পাওয়ার 3/2, বুঝেছো? এন এন টাইমস হয়ে যাবে, এন যে গুণ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা স্পেশাল কেস কেস এখানে দেখে নাও যে কেস, এটা কেস নাম্বার 2, এটা কেস নাম্বার 2 হলো। ওকে, কেস নাম্বার 1 এ যেটা দেখেছিলাম বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র মানে কি এক্স ইকুয়াল টু 0, কেন্দ্র মানে এক্স ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে তুমি যদি এক্স ইকুয়াল টু 0 বসাও তাহলে কেস 1 পেয়ে যায়, অর্থাৎ বৃত্তিক কেন্দ্রে। তাহলে ইফ এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, বি কত হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু 0 হলে তোমার আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে আর কিউব হচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো, মিউ 0/2 এন আই আর স্কোয়ার বাই আর কিউব, তাই না? আর স্কোয়ার বাই আর কিউব হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হলে, তাহলে এটা হয়ে যাচ্ছে মিউ 0/2 এন আই বাই আর। দেখো আমরা প্রথম যে পেয়েছিলাম বৃত্তের কেন্দ্রে কেস 1 এ, সেই রেজাল্টের সঙ্গে সমান, মিউ 0/2 ইন্টু এন আই বাই আর, মানে এন পাকের জন্য। এক সিঙ্গেল পাকের হলে মিউ 0/2 ইন্টু আই বাই আর হবে, বুঝতে পেরেছো? তাহলে এই গেল অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল ফর সার্কুলার কন্ডাক্টর, সার্কুলার কন্ডাক্টর। আশা করি বুঝতে পেরেছো। একবার বুঝতে না পেলে এটা রিপিট করে দেখে নিও, পজ করে দেখে নিও, হ্যাঁ, পুনরায় চালিয়ে ভিডিওটা দেখে নিও। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সহজ এবং ইম্পর্ট্যান্ট, কোনো অসুবিধা হবে না। ওকে, আর দুবার দেখে নাও তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, দেখো এখানে বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র, তার একটা বৈশিষ্ট্যের কথা আমরা উল্লেখ করব। প্রথম কথা হচ্ছে যে বৃত্তাকার পরিবাহীর চৌম্বক ক্ষেত্রটা অক্ষ বরাবর হবে, অক্ষের উপরের দিকে বা নিচের দিকে বা সাইডের দিকে হবে না। চৌম্বক ক্ষেত্র দেখতে পাচ্ছ যে এই যে বৃত্তাকার পরিবাহীর চৌম্বক ক্ষেত্র অক্ষ বরাবর হচ্ছে, এই যে অক্ষ বরাবর, উপরের দিকে বা নিচের দিকে বা সাইডে এদিকে ওদিকে হচ্ছে না, সবসময় অক্ষ বরাবর হচ্ছে, অক্ষ যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে। এবং এখানে পরিবাহী কারেন্ট যেটা দেখানো হয়েছে তাতে তোমার আউটওয়ার্ড, এখানে মানে অভিমুখটা পি পি বিন্দুতে বহির্মুখী, অর্থাৎ আউটওয়ার্ড। তাহলে এইদিকে পি ড্যাশ বিন্দুটাও এটা এইদিকে হবে। কিন্তু যদি তুমি পরিবাহীর কারেন্টের অভিমুখ উল্টে দাও তাহলে কিন্তু এইদিকে মানে পুরো জিনিসটা এইদিকে অভিমুখটা পাল্টে যাবে। তখন পি ড্যাশ বিন্দুতে বহির্মুখী হবে আর পি বিন্দুতে অন্তর্মুখী হবে। হ্যাঁ, এদিকে এখানে যে বহির্মুখী হচ্ছে এখানে এই গেল। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি এই সমীকরণে এক্স, এই যে ম্যাক্সিমাম ভ্যালু এক্স যখন 0, এক্স এর মান যখন 0, এই যে এটা বি এর মানটা এক্স যখন 0 তখন বি এর মান ম্যাক্সিমাম হয়। কারণ দেখো লব বা হরে বাকি রাশিগুলো তো কনস্ট্যান্ট, আই আর এম এন যদি পাক সংখ্যা ফিক্স থাকে আর ফিক্স থাকে, তাহলে এক্সটা ভেরিয়েবল, তাহলে এক্স যত বাড়বে তত বি এর মান কম হবে। লব আর হরের মানটা বাড়লে পুরো ভগ্নাংশটা কমে যাবে, তাহলে এক্স এর মান যত কম হবে, এক্স যত কম বলতে আমরা এক্স এর মান তো 0 কম নিতে পারি না, 0 ম্যাক্সিমাম 0 মিনিমাম 0। তো এক্স যখন 0 তখন তুমি বি পাচ্ছ এটা মিউ 0 ni/2r, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে চুম্বক ক্ষেত্রের মান ম্যাক্সিমাম হবে যখন তুমি কেন্দ্রে হিসাব করবে, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান ম্যাক্সিমাম হয়। বাকি দুদিকে কিন্তু তোমার এই কেন্দ্রের দুদিকেই কিন্তু চুম্বক ক্ষেত্রের মানটা কমতে থাকে। আমরা একটা গ্রাফের আকারে দেখাতে পারি, এটা এরকম, এটা এরকম গ্রাফের আকারে দেখাতে পারি। তো চুম্বক ক্ষেত্রের মানটা এরকম হবে, এরকম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার x = 0। হ্যাঁ, এদিকেও কমে যাচ্ছে দেখো আর এদিকেও কমে যাচ্ছে, তাই না? তাহলে বি এর মানটা ম্যাক্সিমাম এখানে x = 0 তে। সেজন্য তোমার বৃত্তাকার পরিবাহী ব্যবহারগুলি সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় না। কেন্দ্রে ক্রমশ যত দূরে যাবে তোমার চৌম্বক ক্ষেত্রের মানটা ক্রমশ কমতে থাকে, ইউনিফর্ম হয় না, কমতে থাকে না। সেজন্য খুব বেশি এটা কাজে লাগানো যায় না। তবে এটা কাজে লাগানোর একটা উপায় আছে, হ্যাঁ, হেলমহোল্টজ ডাবল কয়েল ব্যবহার করে তোমার আমি নামটা বলছি, তোমরা একটা খুব বেশি আমি আলোচনা করবো না,
তোমরা একটু বইটয়ে দেখে নিও হেলমহোল্টজ ডাবল কয়েল বলতে কি বোঝায়, সেখানে তোমার এই সমস্যাটা দূর করে একটা কাজে লাগানো হয়। হেলমহোল্টজ ডাবল কয়েল ব্যবহার করে সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা যায়। দেখো আমি বলছি হেলমহোল্টজ ডাবল কয়েলে কিভাবে সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। দেখো দুটো সম ব্যাসার্ধের কয়েল রাখা হয়, সম ব্যাসার্ধের, এবং তাদের মধ্যে ডিস্টেন্সটাও কিন্তু হয় আর, অর্থাৎ এদের এই যা ডিস্টেন্স, এদের যে ব্যাসার্ধ সেই ডিস্টেন্সেই রাখা হয়, এই ডিস্টেন্সটাও আর। এখানে দেখতে তোমাদের কম বেশি রাখতে পারে, কিন্তু এই যে এর যা ব্যাসার্ধ সেই ডিস্টেন্সে রাখা হয়। তার ফলে কি হয় বলো তো, তার ফলে তোমার এই এদের যদি B1 B2 সমান, যদিও তোমার এইরকম মোটামুটি ইউনিফর্ম, ওদের মাঝখানে যেহেতু সম তড়িৎ পাঠানো হয়, সমপ্রবাহ দেওয়া হয়, তার ফলে তোমার এই কয়েলে একই দিকে তোমার চৌম্বক ক্ষেত্র উন্মুখ হয়। মাঝখানে এই যে কয়েল দুটোর মাঝখানে তোমার প্রায় ইউনিফর্ম, এই যে এই গ্রাফটা দেখো এইরকম হয় তো, কিন্তু মাঝখানে যেহেতু ওটা দুটো পাশাপাশি কয়েল আছে, তো এই কয়েল দুটোর মাঝামাঝি তোমার একই অভিমুখে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় এবং এদের মান প্রায় সুষম হয়। এইভাবে এটা আমি খুব বেশি আলোচনা করব না, এটা এইভাবে হেলমহোল্টজ ডাবল কয়েল ব্যবহার করে সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যেত। এই মাঝামাঝি এদিকে, কিন্তু এদিকে সুষম হবে না, এর মাঝখানে এই কয়েল দুটোর মধ্যবর্তী অঞ্চলে তোমার সুষম ফিল্ড, মোটামুটি সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়, বুঝতে পেরেছ? এইভাবে হেলমহোল্টজ ডাবল কয়েল ব্যবহার করা হয়। ওকে, দেখো স্টুডেন্টস, এবারে আমরা দেখব সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে রাশিমালাগুলো কেমন হবে। ওকে, তো তোমরা জানো সিজিএস বা গাউসিয়ান সিস্টেমে এই সমীকরণগুলো প্রকাশ করতে গেলে রিপ্লেস করতে হবে তিনটে জিনিস। এর আগে লেসনে আমি বলেছি, মনে রাখবে, দেখে নাও আরেকবার। বি কে রিপ্লেস করো এইচ দিয়ে, ক্যাপিটাল আই কে রিপ্লেস করো স্মল আই দিয়ে কারেন্ট, আর মিউ0 জায়গায় লিখো 4π। মিউ0 কে রিপ্লেস করো 4π দিয়ে, বা μ0/4π = 1 লিখো, একই ব্যাপার। তাহলে সমীকরণগুলি কিরকম দাঁড়াবে? এরকম বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে চৌম্বক প্রাবল্য দাঁড়াবে তোমার 2π × I/R। এইচ, বি এর জায়গায় এইচ বসলো। হ্যাঁ, তো সমীকরণটা এটা দেখে বসিয়ে নাও, আগের সমীকরণে দেখে বসিয়ে নিও, 2π I/R হবে। এন পাকের ক্ষেত্রে তোমার এন যে গুণ হয়ে যাবে 2π NI/R হবে। হ্যাঁ, পরিবার কেন্দ্রে। আর ওই যে বলেছিলাম যে একটা বৃত্তাংশ, কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, বৃত্তাংশ, পুরো বৃত্ত নয়, বৃত্তাংশ যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, আর ব্যাসার্ধের একটা বৃত্ত কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তোমার চৌম্বক প্রবলের মান হবে I/R × থিটা। হ্যাঁ, আর এখন যেটা করলাম, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর তোমার মানটা দাঁড়াবে চৌম্বক প্রবল 2π I × R² + x² 3/2। এইটা যদি n সংখ্যক হয়ে যায়, মানে n পাকের জন্য, n পাক যুক্ত যদি পরিবাহী হয়, হ্যাঁ, পুরো যদি n পাকের হয়, তাহলে তোমার হয়ে যাবে n দিয়ে গুণ হয়ে যাবে 2π NI × R² + x² 3/2। এইগুলো তোমাকে যদি তোমার মানগুলো তুমি যদি সিজিএস এ বসাও, তাহলে এটাকে বলা হয় গাউসিয়ান সিস্টেম। গাউসিয়ান সিস্টেমের সমীকরণ এরকম হবে। আর যদি এসআই এককে বসাও, তাহলে আগে যেগুলো হলো সেগুলো হবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। স্টুডেন্টস, দেখো আজকে যা শেখানো হলো তার কয়েকটা নিউমেরিক্যাল করা যাক। হ্যাঁ, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন, সমকেন্দ্রিক ও পরস্পর লম্ব দুটি কুণ্ডলীর মধ্য দিয়ে যথাক্রমে 3 অ্যাম্পিয়ার এবং 4 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। তাহলে তোমার প্রতিটি কুণ্ডলীর ব্যাসার্ধ 2π সেন্টিমিটার হলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক আবেশের মান কত হবে? বুঝেছো?
মিউ জিরো ভ্যালু দেওয়া থাকে বললাম, দেওয়া নাও থাকতে পারে, তো 4 পাই ইন্টু 10 মাইনাস 7 ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। দেখো সমকেন্দ্রিক মানে একই কেন্দ্র এবং এরা পরস্পর লম্ব। হ্যাঁ, তো ধরো এটা একটা কুণ্ডলী এরকম থাকলে আর একটা এরকম ভাবে আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো একটা এরকম আর একটা এরকম ওর মধ্যে ঢুকে আছে। হ্যাঁ, এরকম ভাবে একটা এই আর একটা এরকম ভাবে এর ভিতরে এরকম ভাবে আছে, লম্ব, পরস্পর লম্ব ভাবে আছে। তাহলে তো ওদের মধ্যে তোমার চৌম্বক অবশ্যই লম্বভাবে থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে কি বের করে নেবো, যথাক্রমে ব্যাসার্ধ একই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর কত হলো 2 পাই সেমি, এটা মিটারে নিয়ে এসো, 2 পাই বাই 100 মিটার। ওকে, তাহলে চৌম্বক আবেশ প্রথম কুণ্ডলীর জন্য বিয়ন কত হচ্ছে, তাহলে দেখো চৌম্বক আবেশ প্রথম কুণ্ডলীর জন্য হচ্ছে মিউ জিরো আই বাই 2r, মিউ জিরো আই বাই 2r, তাহলে কত হলো মিউ জিরো ভ্যালুটা বসাও, মিউ জিরো 4 পাই ইন্টু 10⁻⁻7 ওয়েবার ইন্টু আই হচ্ছে প্রথম কুণ্ডলীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার আয়ন 3, এটা আয়ন করে দিই। হ্যাঁ, আয়ন 3 অ্যাম্পিয়ার ধরো। হ্যাঁ, আর I2 4 অ্যাম্পিয়ার। ওকে, 3/2 ইন্টু আর হচ্ছে 2 পাই বাই 100। হ্যাঁ, কত দাঁড়ালো এটা, 2 টু 4 পাই কেটে গেল, 3 ইন্টু 10⁻⁻5, এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। ওকে, তাহলে এবার চৌম্বক আবেশ দ্বিতীয় কুণ্ডলীর জন্য, এটা B1 হলো, দ্বিতীয় কুণ্ডলী B2, মিউ জিরো I2 বাই 2r, সমকেন্দ্রিক বলেছে, তাহলে একই ব্যাসার্ধ হবে। তাহলে কত হচ্ছে, মিউ জিরো ভ্যালুটা বসাও 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু 4 অ্যাম্পিয়ার বাই 2 ইন্টু আর হচ্ছে 2 পাই বাই 100। তাহলে আবার কত হয়ে গেল, 4 পাই কেটে গেল, তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 10⁻⁵ ওয়েবার পার মিটার স্কয়ার। যেহেতু দেখো এরা পরস্পর লম্ব, কুণ্ডলীদ্বয় লম্ব, যেহেতু কুণ্ডলীদ্বয় পরস্পর লম্ব, লব্ধি বিটা হবে কি, এদের রেজাল্ট্যান্ট হবে, লব্ধি বি ইকুয়াল টু হবে তোমার রুট বিআর স্কয়ার প্লাস বিটা স্কয়ার। হ্যাঁ, দুটো যেহেতু পরস্পর লম্ব, তোমরা ধরো এই একটা B1 হবে, এরা পরস্পর লম্ব করলে A টু B2 হবে, তাহলে এদের লব্ধি কি হবে, এটা বি, বুঝতে পেরেছো, এটা হবে লব্ধি, বি হচ্ছে রুট বিআর স্কয়ার প্লাস রুট B2 স্কয়ার, এটা দাঁড়ালো 3 ইন্টু 10⁻⁵ হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 10⁻⁵ হোল স্কয়ার। হ্যাঁ, ওয়েবার পার মিটার স্কয়ার দিয়ে এটা দাঁড়াচ্ছে
তেত্রিশে 9 প্লাস 4 4 16 ইন্টু 10⁻⁻5 ওয়েবার। এটা বর্গ আর বর্গমূল বাইরে বেরিয়ে চলে 10⁻5, তাহলে এটা রুট 25 ইন্টু 10⁻5 সমান 5 ইন্টু 10⁻5 ওয়েবার মিটার স্কয়ার। এটা হচ্ছে তোমার লব্ধি। তাহলে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বকাবেশের মান হবে 5 ইন্টু 10⁻5 ওয়েবার বা মিটার স্কয়ার। বুঝলে, সেইভাবে করতে হবে। দেখো স্টুডেন্টস, নেক্সট একটা অঙ্ক আমরা দেখিনি। কোশ্চেন নাম্বার 2, দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 8 সেমি এবং 10 সেমি এবং তাদের পাক সংখ্যা যথাক্রমে 40 এবং 10। এদের সমকেন্দ্রিকভাবে একই সমতলে রেখে উভয়ের মধ্য দিয়ে একই দিকে 5 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলো, একই 5 অ্যাম্পিয়ার। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে দেখো অঙ্কটা কিভাবে হবে। এখানে দেখো দুটো কুণ্ডলী একই সমকেন্দ্রিকভাবে রাখা রয়েছে। হ্যাঁ, একটা কুণ্ডলী আর একটা কুণ্ডলী, ওকে, এবং একই অভিমুখে কারেন্ট যাচ্ছে। তাহলে এদের একই অভিমুখে চৌম্বক ক্ষেত্র হবে। তাহলে বুঝতে পারছো এর চৌম্বক ক্ষেত্রগুলো দুটো যোগ হয়ে যাবে। ধরো এটা 1, এটা 2। তো ব্যাসার্ধ দেওয়া আছে R1 দেওয়া আছে 8 সেমি, এটা হচ্ছে 8/100 মানে 0.08 মিটার। R2 দেওয়া আছে 10 সেমি, মানে হচ্ছে 10/100, হ্যাঁ, তাহলে 0.1 মিটার। পাক সংখ্যা দেওয়া আছে N1 তোমার 40, N2 হচ্ছে 10, আর I1 ইকাল টু I2 ইকাল টু হচ্ছে ইকাল টু হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে প্রথম কুণ্ডলীর কেন্দ্রে B μ0/2π n on ion, μ0 ni/2π/r1, তাই না? আচ্ছা, আর বিয়ন, আর দ্বিতীয় কুণ্ডলীর কেন্দ্রে B2 কি হবে μ0/2π ইনটু I2/R2। তাহলে বললাম যে এরা সমকেন্দ্রিক, একই দিকে যাচ্ছে, একই সমতলে আছে, তাহলে এদের যোগ হয়ে যাবে। B1 আর B2 যোগ হয়ে যাবে। অতএব মোট, আগের অঙ্কে যেমন দিয়েছিল লম্ব ছিল বলে ওটার ভেক্টর এরিয়া লব্ধি বার করতে হলো। এখানে মোট B হয়ে যাবে B1 প্লাস B2, যোগ করে দাও μ0/2π I, দেখো আয়ন ইকাল টু I2 ইকাল টু I, তাহলে আইটা কমন চলে এলো, এখানেও I, এখানেও I, আইটা কমন চলে এলো, থাকছে তোমার N1/R1 আর N2/R2 থাকছে। মানটা বসিয়ে দাও μ0/2π। I হচ্ছে তোমার 5, এখানে হচ্ছে N1 হচ্ছে 40/R1 0.08 বা 8 এর 100 প্লাস N2 হচ্ছে 10, R2 হচ্ছে 10 এর 100 এত ওয়েবার পার মিটার স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই μ0/2π ইন্টু 5, 10 কেটে গেলে এখানে 100 হচ্ছে, আর
8 5 8 40, 500, 500 আর 100, 600, 600 ওয়েবার পার মিটার স্কয়ার। এটা একটা ক্যালকুলেশন করলে 5 6 30, হ্যাঁ ক্যালকুলেশন করে নিও। এটা দেখাচ্ছে না μ0 বা এত ওয়েবার পার মিটার স্কয়ার হবে। 10 এর পাওয়ারে লিখবি যা কিন্তু -5 এই পাওয়ারে লিখবি। এটা আমি দেখাচ্ছি টাইম বাঁচানোর জন্য, এইভাবে অঙ্ক করতে হবে। তাহলে স্টুডেন্টস লেসনগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে একটা থামস আপ লাইক ক্লিক করে দাও। নতুন যারা এসছো তাদের জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকম নিয়মিত লেসন পেতে থাকবে। আর একটা কথা বলি, পুরোনো লেসন যারা পেতে চাও তার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে পুরোনো লেসনগুলো দেখে নিও। তোমাদের একদিন তো মনে থাকবে না, হয়তো ভুলে যাবে, ঘুরে ঘুরে কিন্তু পুরোনো লেসনগুলো দেখতে থাকো, রিপিটভাবে দেখে নেবে। ডিসক্রিপশানে আছে বা আমার চ্যানেল হোম পেজে গিয়ে সব দেখতে পাবে, সমস্ত ভিডিওগুলোই আছে। তো সেগুলো দেখে নিও, মাঝে মধ্যে দেখবে, তা নাহলে ভুলে যাবে। আর চ্যানেলটা লাইক করো, শেয়ার করো এবং নতুন যারা এসছো তারা সাবস্ক্রাইব করো। আবার নেক্সট লেসনে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।